দিস ইজ দ্য রাইট টাইম টু পিঞ্চ বাংলাদেশ অ্যান্ড টেক ওভার রংপুর ডিভিশন। বাংলাদেশের যে রংপুর বিভাগটা আছে এইটা যদি ভারত নিয়ে নিতে পারে তাহলে তাদের 22 কিলোমিটার চওড়া যে শিলিগুড়ি করিডোর আছে এটা চওড়া হয়ে 150 কিলোমিটার হবে। যে একটা জায়গায় শুভেন্দু বলছে যে ধর ধর বাংলাদেশি ধর, এরা হচ্ছে সব বাংলাদেশি মুসলমান। আরেকটা জায়গায় সে বলছে যে এই বাংলাদেশের এখন যে প্রধানমন্ত্রী আছে তিনি অবৈধ প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী নাকি শেখ হাসিনা। তারপরে সে যেটা বলছে যে মানে সীমান্তে কুমির সাপ এগুলো ছেড়ে দেওয়া হবে। তারপর সে যেটা বলছে যে এই মানে 4800 অলরেডি বাংলাদেশে নাকি পুশিন করা হয়েছে। মানে পুশিন তো এমনিতেই অবৈধ একটা জিনিস, তো সেটা আবার সে বলছে যে এটা পাঠানো হয়েছে এবং আরও তো তার হাতে এখনও মানে 96 লাখ অপেক্ষা করছে, সেগুলো সে পাঠাবে বলে মনে হচ্ছে। সুতরাং এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী অবশ্যই তার কেন্দ্রের যদি মানে ক্লিয়ারেন্স না থাকে তাহলে তো এই ধরনের কথাবার্তা বলার কথা না, তাই না? আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি রিসেন্টলি মানে আমাদের কিছু জিনিস নজরে আসছে যে ভারতের জেনাতন লোক বুদ্ধিজীবী যারা, সেই বুদ্ধিজীবীদের 3 জনের নাম আমি বলতে পারি। একজন হচ্ছে ভরত কর্ণাদ, একজনের নাম হচ্ছে আর জগন্নাথন, আর আরেকজন হচ্ছে জয়দীপ। আর জগন্নাথন এবং জয়দীপ তারা স্বরাজ্য নামের একটা পত্রিকায় লিখিতভাবে আর্টিকেল ছাপাইছে। আর ভারত কর্ণাদ যিনি, উনি কিন্তু ভারতের নিরাপত্তা কমিটি যে আছে তার একজন সদস্য ছিলেন, অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ। তিনি ইংলিশে একটা কথা বলছেন, সেটা হচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম টু পিঞ্চ বাংলাদেশ অ্যান্ড টেক ওভার রংপুর ডিভিশন, কোট অ্যান্ড কোট। এটা তো ধরেন ভারতের যে সাধারণ পশ্চিমবঙ্গের অথবা আসামের কিছু রাস্তার রাজনীতিবিদ আছে, তারা বলে যে বাংলাকে গাজাপট্টি বানিয়ে দিবে। এটা আপনি উপেক্ষা করতেই পারেন, কারণ এটা পলিটিক্যাল রেটরিক। কিন্তু একটা সুচিন্তিত মানে আর্টিকেলে যখন এটা আসে তখন তো এটা আপনাকে কগনিজেন্সে নিতে হবে, কারণ ভারত তো এটার প্রতিবাদ করেন, এটা থামায়নি। তা ওখানে কি আছে? ওখানে তারা 3 জন মিলে যেটা বলছে তার সারাংশ যদি আমি বলি, তারা বলছে যে মেইনল্যান্ড ভারত থেকে 7 সিস্টার্সে যাতায়াতের জন্য যে শিলিগুড়ি করিডোরটা আছে আমাদের উত্তরবঙ্গের উপর দিয়ে, এটা হচ্ছে 22 কিলোমিটার চওড়া অ্যাট সাম পয়েন্ট। তো ওই 22 কিলোমিটার চওড়া যে জায়গাটা আছে তার উপরেই চীনের অবস্থান। সুতরাং তারা ভয় পাচ্ছে যে চীন যে কোনো সময় এই ইয়েটা মানে শিলিগুড়ি করিডোরটা যেটা আছে এটা বন্ধ করে দিলে তাহলে কিন্তু এই পাশের 7 সিস্টার্স ভারত থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ভয়ে তারা যেটা করতে চাচ্ছে, তারা বলছে যে বাংলাদেশের যে রংপুর বিভাগটা আছে এইটা যদি ভারত নিয়ে নিতে পারে তাহলে তাদের 22 কিলোমিটার চওড়া যে শিলিগুড়ি করিডোর আছে এটা চওড়া হয়ে 150 কিলোমিটার হবে। এই জন্য তারা কি প্রস্তাব করছে? প্রথমে তারা প্রস্তাব করছে যে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হোক যে এই রংপুর ডিভিশনটা আমাদের কাছে বিক্রি করে দিবে কিনা। যদি বিক্রি করে এতে রাজি না হয় তাহলে দ্বিতীয়ত যেটা করতে হবে, ওইখানে হিন্দুদের ঘনত্ব বাড়াতে হবে। আগে ওই জায়গাটা হিন্দু প্রধান এলাকা, এটা প্রমাণ করতে হবে বিশ্বের কাছে। এইটা প্রমাণ যদি করা যায় যে এটা হিন্দু প্রধান এলাকা, তখন এটাকে দখল করে নেওয়া যাবে। দখল করে যদি নেওয়া হয় তাহলে তারা আবার বলতেছে যে শুধুমাত্র রংপুর দখল করলে হবে না, এদিক দিয়ে চিটাগাং দখল করে ফেলতে হবে। তখন বাংলাদেশের সাইজটা আরও ছোট হয়ে যাবে। ছোট হওয়ার পরে ওরা বলতেছে যে এই যে দখল করলাম, আমরা দখল করার পরে আমরা এটা নিজেরাও ইন্ডিয়া হিসেবে নিয়ে নিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি এই যে 2টা অংশ দখল করলাম এটার নাম হবে হচ্ছে বাংলাদেশ 2, আর মেইন যে বাংলাদেশটা আছে এটা বাংলাদেশ 1 থাকবে। ওই বাংলাদেশ 2 এলাকা মানে রংপুর বিভাগ এবং চট্টগ্রামের এখানে যত হিন্দু আছে তাদেরকে ওই জায়গায় পুরো বাংলাদেশ থেকে নিয়ে সেট করা হবে, আর ওই 2টা জায়গায় যত মুসলমান আছে তাদেরকে ব্যাক করে নিয়ে আসা হবে হচ্ছে বাংলাদেশ 1-এ। দ্বিজাতি তত্ত্ব বলতেছে যে ধর্মের ভিত্তিতে, তো যেমন আর জগন্নাথ এটা বলছে যে ধর্মের ভিত্তিতে তো ভারত এবং পাকিস্তান আলাদা হয়েছিল, তাহলে বাংলাদেশকেও 2 ভাগ করে ফেলা যাক। 2 ভাগ করে হিন্দু বাংলাদেশ, মুসলমান বাংলাদেশ, এরকম 2টা বাংলাদেশ আমরা করে দিব। এবং এটা তারা কেন বলতেছে? তারা বলতেছে R2P থিওরি আছে, আন্তর্জাতিক থিওরি। R2P মানে হচ্ছে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট যে ঘটনাটা আছে এই ঘটনাটার অ্যাপ্লাই হয়েছে 2 বার বড় দাগে। একবার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে চেকোস্লোভাকিয়ার একটা অংশ নাম ছিল হচ্ছে সুদেতানল্যান্ড। এই সুদেতানল্যান্ড হচ্ছে জার্মান বর্ডারের কাছাকাছি। সো সুদেতানল্যান্ডে কিছু মাইনরিটি ওই জার্মান থাকতো। হিটলার বলল যে সুদেতানল্যান্ডের যে মাইনরিটি জার্মানরা আছে এই মাইনরিটি জার্মানরা মানে অত্যন্ত নিপীড়িত হচ্ছে। কারা নিপীড়ন করছে? চেকোস্লোভাকিয়া নিপীড়ন করছে। এই অজুহাত দিয়ে হিটলার করলো কি, ওই সুদেতানল্যান্ডের যে মাইনরিটি জার্মান আছে তাদের কয়েকজন নেতাকে কিনে তাদের মাধ্যমে এই সুদেতানল্যান্ড দখল করে ফেললো। এই সুদেতানল্যান্ড দখল করে ফেলার পরে তারপর তো একসময় যখন যুদ্ধ শেষ হলো তখন আবার চেকোস্লোভাকিয়া ওই জিনিসটা ফেরত পেল। আরেকটা মানে R2Pর উদাহরণ হচ্ছে ন্যাটো
লিবিয়া অ্যাটাক করলো। কি বললো? যে লিবিয়াতে অনেক অপরাধ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এটা বলে ন্যাটো বাহিনী লিবিয়া অ্যাটাক করলো, গাদ্দাফিকে মেরে ফেললো, লিবিয়া পুরো তছনছ করে দিল। এখন এই যে ভারতের যে বুদ্ধিজীবীরা তারা বলতেছে এই R2P স্টাইলে ফার্স্টে আমরা প্রমাণ করব যে বাংলাদেশে হিন্দু যারা আছে তারা খুব নির্যাতিত হচ্ছে, তারা খুব নিপীড়িত হচ্ছে, তাদেরকে উদ্ধারের জন্য আমরা সেনাবাহিনী পাঠাই। কি ডেঞ্জারাস পরিকল্পনা! এই যে ভারতীয় যে ষড়যন্ত্রগুলো আছে, এই ষড়যন্ত্রগুলোর কারণেই আসলে এখন প্রকারান্তে মনে করেন যে আপনাকে আমাকে বিশ্বাস করতে হচ্ছে যে বিজেপি বাংলাদেশের বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র করছে, এবং তারা তো অলরেডি অখণ্ড ভারতের একটা কথা বলেছে, এবং তাদের যে মানে আমাদের বাংলাদেশে যে রাষ্ট্রদূত পাঠিয়েছে সেই ভদ্রলোক এসেও কিন্তু একই রকম একটা আভাস দিল যে আমি তো বাংলাদেশে প্রবেশ করে বুঝতেই পারি নাই যেটা বাংলাদেশ। কি ডেঞ্জারাস কথা! উনি বলছে এক আকাশ এক বাতাস। এক আকাশ তো পুরো পৃথিবীর জন্যই, তাহলে তো আলাদা দেশ দরকার ছিলই না। ঠিক আছে? আবার ওরা যে যুক্তি দিচ্ছে এই যুক্তিগুলোও কিন্তু খুব খোঁড়া যুক্তি। যে যেমন ধরেন তারা বলছে দুই জাতি ধর্মের ভিত্তিতে আবার বাংলাদেশকে তারা ভাগ করবে। তো ভারতেও তো 20 কোটি মুসলমান আছে, পশ্চিমবঙ্গেও মুসলমান আছে, মালদাতে আছে, মুর্শিদাবাদে আছে। তো ওগুলোও কি মুসলমান রাষ্ট্র বানাবে ওরা? তা তো করবে না। তো এই জন্য বোঝা যাচ্ছে যে এইখানে একটা গভীর মানে হিন্দুত্ববাদী যে চাল আছে, এই চালটা এতদিন ধরে বাংলাদেশের মানুষ ধরতে পারতো না, বাট এবার ধরে ফেলছে। ঠিক আছে? কারণ ভারত কিন্তু বাংলাদেশকে ফিজিক্যালি আগে দখল করতে চায় নাই কখনো। 1971 সালের পরে তারা ওভাবে চায় নাই, কিন্তু এখন বাধ্য হচ্ছে। কেন বাধ্য হচ্ছে? কারণ তারা ভাবছিল যে লেন্দুব দর্জির মতো একজন যদি বাংলাদেশে তারা পয়দা করতে পারত, তাহলে সিকিম তারা যেভাবে দখল করে ফেলছিল একই রকমভাবে বাংলাদেশকে তারা দখল করে ফেলতে পারত। কিন্তু হঠাৎ করে ইউনূস সরকার চলে আসা, এই যে 24, তারপরে এখন ধরেন আবার বিএনপি সরকার আসছে, এখন তো আর তারা সেটা পারছে না। এই জন্য এখন এই কাজগুলো করার চেষ্টা করছে, এবং এই যে তাদের পরিকল্পনাগুলা, এই পরিকল্পনাগুলারই বহিঃপ্রকাশ হচ্ছে এই সীমান্তে পুশিন, সীমান্তে হত্যা, যেটা এখন বেড়ে গেছে।